আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব মধ্যকের শ্রেণীবিভাগ, মধ্যক নির্ণয় এবং তার সূত্র, সেই সাথে উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন লক্ষ্য করি মধ্যক। প্রথমে আমরা মধ্যকের শ্রেণীবিভাগ দেখানোর চেষ্টা করছি। তাহলে মধ্যককে আমরা প্রথমত যদি ভাগ করি দুটি অংশে বিভক্ত। মধ্যক দুই ভাগে বিভক্ত। প্রথমত বিন্যস্ত উপাত্ত অথবা অবিন্যস্ত উপাত্ত অথবা শ্রেণীহীন সারণী থেকে মধ্যক। দ্বিতীয়ত শ্রেণীযুক্ত সারণী থেকে মধ্যক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মধ্যককে প্রথমত দুইটি ভাগে ভাগ করলাম। বিন্যস্ত উপাত্ত বা অবিন্যস্ত উপাত্ত বা শ্রেণীহীন সারণী থেকে মধ্যক, এটি প্রথমত। আর দ্বিতীয়ত হলো শ্রেণীযুক্ত সারণী থেকে মধ্যক। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, শ্রেণীহীন সারণী থেকে যে মধ্যক, সেটি আবার দুটি ভাগে বিভক্ত। একটি হলো গণসংখ্যা। প্রথমত গণসংখ্যা জোড় হলে মধ্যক, এবং দ্বিতীয়ত গণসংখ্যা বিজোড় হলে মধ্যক। বিজোড় হলে মধ্যক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পেলাম যে গণসংখ্যা জোড় হলে মধ্যক একরকম এবং গণসংখ্যা বিজোড় হলে মধ্যক নির্ণয় করতে হবে, সূত্র আরেক রকম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রত্যেকটি অংশেরই এক্সাম্পল সহ সূত্র উপস্থাপন করলে তোমাদের বোধগম্য হবে বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অংশটি অর্থাৎ বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত থেকে যে মধ্যক নির্ণয়, এই বিষয়টি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তোমরা শিখে এসেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তথাপিও তোমাদের আবার একটু মনে করার জন্য, এমসিকিউ সহজে দেওয়ার জন্য, এবং সর্বোপরি ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও যদি দেখে, তাদের যদি উপকারে লাগে, সেজন্য আমি এই অংশটুকু এক্সাম্পলের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে এই অংশটুকু যদি আমি এক্সাম্পল আকারে দিতে যাই, অর্থাৎ বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত থেকে যে মধ্যক, হোক সে জোড় অথবা বিজোড় গণসংখ্যার, আমি এক্সাম্পল হিসেবে সেটি দেখানোর চেষ্টা করছি। ধরে নিই কিছু উপাত্ত প্রশ্নে দেওয়া আছে, সেগুলো ধরে নিলাম 8, 6, 10, 5, 7, 12, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 11 ধরে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 8টি উপাত্ত লিখেছি, অর্থাৎ জোড় সংখ্যক উপাত্ত। তাহলে সমাধান করার জন্য আমরা কি করব? প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। উপাত্ত, অবিন্যস্ত উপাত্তকে যদি আমরা মানের ক্রমানুসারে সাজাই, তাহলে সেগুলো হয়ে যাবে বিন্যস্ত উপাত্ত। অর্থাৎ আমরা এখানে বিন্যস্ত আর অবিন্যস্ত উপাত্ত দেখিয়েছি, সেটি এখানে আমরা এক্সাম্পলে
এখন পাচ্ছি। তাহলে আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে আমরা এখন লিখব সর্বপ্রথম সব থেকে ছোট 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে উপাত্ত সংখ্যা অর্থাৎ গণসংখ্যা n is equal to 8, যা জোড় সংখ্যা, জোড় সংখ্যক। সুতরাং গণসংখ্যা জোড় হলে আমরা জানি গণসংখ্যা বা উপাত্ত সংখ্যা জোড় হলে মধ্যক, আমরা জানি মধ্যক ইজ ইকুয়াল টু n/2 তম পদ বা n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদ বা n/2 প্লাস 1 তম পদের মান বাই 2। তাহলে এই সমস্যাটির যদি সমাধান আমরা করি, যেহেতু এখানে গণসংখ্যা জোড় বা উপাত্ত সংখ্যা জোড়, তাহলে এই সমস্যাটির ক্ষেত্রে মধ্যক ইজ ইকুয়াল টু হবে n/2, n এখানে 8, 8/2 অর্থাৎ 4 তম পদ বা 4 তম পদের মান যোগ n/2, তার মানে দাঁড়ালো 8/2 অর্থাৎ 8কে 2 দিয়ে ভাগ করলে 4 যোগ 1 5, মানে 5 তম পদ বা পঞ্চম পদ বাই 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে 4 তম পদ যদি আমরা এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যে উপাত্তসমূহ সেখানে দেখি, অর্থাৎ বিন্যস্ত উপাত্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ পদের মান বা চতুর্থ পদটি হলো এখানে 7 যোগ পঞ্চম পদ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে পঞ্চম পদ বা পঞ্চম পদের মান 8/2, তাহলে 8 আর 7 দাঁড়ালো 15/2 ইজ ইকুয়াল টু 7.5। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তের গণসংখ্যা জোড় হলে যে মধ্যক সেটি নির্ণয় করে দেখালাম। এ পর্যায়ে আমরা যদি এখানে আরেকটি ডিজিট বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ এখানে যদি আরেকটি সংখ্যা আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ আমি যদি এখানে এখন 13কে নিই আমরা, তাহলে এখানে উপাত্ত সমূহের মানের ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই তাহলে আমরা এখানে 13 লিখব। তাহলে এখানে গণসংখ্যা n ইজ ইকুয়াল টু হবে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সুপ্রিয় শিক্ষার্থীরা, যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যক, তাহলে আমরা এখানে সূত্র অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, এই সূত্র আর এখানে থাকবে না, সূত্র পরিবর্তন হবে। তাহলে আমরা এখন লিখব গণসংখ্যা বিজোড় হলে মধ্যক ইজ ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদ বা n/1 প্লাস 2 তম পদের মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন হলো এখানে যদি আমরা লিখতাম n/2 প্লাস 1 তম পদের মান, পদের মান, তাহলে সমস্যা কি ছিল? অবশ্যই সমস্যা ছিল, কেননা আমরা ইতিপূর্বে লেকচারে বলেছিলাম যে গণসংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, জনসংখ্যা, ছাত্র সংখ্যা, লোক সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। আমরা যদি এখানে এখন 9/2 যোগ 1 লিখি, অর্থাৎ এখানে কি দাঁড়াবে, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 যোগ 1, তাহলে আমাদের টোটাল দাঁড়াবে 5.5। সুতরাং 5.5 কিন্তু একটি ভগ্নাংশ সংখ্যা, যা গণসংখ্যা বা তম পদ, একটি পদ বা একটি সংখ্যা এখানে গ্রহণযোগ্য নয়, হতে পারে না। সুতরাং সেক্ষেত্রে আমরা যদি n/2 প্লাস n প্লাস 1/2 তম পদ লিখি, অর্থাৎ এখানে বিজোড় সংখ্যা সাথে 1 যোগ করলাম, জোড় হয়ে গেল, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে আমরা একটি কমপ্লিট সংখ্যা পেলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যা পেলাম, তাহলে ভগ্নাংশ সংখ্যা আমরা পেলাম না।
তাহলে এক্ষেত্রে এই সমস্যাটির সমাধান আমরা যদি করতে চাই তাহলে মধ্যক ইজ ইকুয়াল টু 9 যোগ 1/2 তম পদ ইজ ইকুয়াল টু 10/2 তম পদ ইজ ইকুয়াল টু 5 তম পদ অর্থাৎ পঞ্চম পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখানে মুছে দিয়ে আমরা লিখতে চেষ্টা করি, সুতরাং বিন্যস্ত উপাত্ত অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো উপাত্ত থেকে আমরা যদি দেখি পঞ্চম পদ, সুতরাং মধ্যক ইজ ইকুয়াল টু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এখানে পঞ্চম পদ আমরা যদি লিখি, এখানে পঞ্চম পদ ইজ ইকুয়াল টু 8, সুতরাং মধ্যক 8, নিম্নের মধ্যক 8। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই শৈশবে শেখা বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয়, জোড় বিজোড় সংখ্যক গণসংখ্যা দুই ক্ষেত্রেই দেখালাম। এখন আমরা যে বিষয়টি এখানে উপস্থাপন করব সেটি হলো শ্রেণীহীন সারণী থেকে মধ্যক নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, শ্রেণীহীন সারণী থেকে যদি মধ্যক নির্ণয় করি তাহলে প্রথমেই যদি আমরা একটি প্রশ্ন উপস্থাপন করি, তাহলে আমরা যদি লিখি প্রাপ্ত নম্বর, অর্থাৎ নবম শ্রেণী বা দশম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো একটি স্কুলের নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা বা গণসংখ্যা, ছাত্র সংখ্যা বা গণসংখ্যা। আমরা যদি এখানে গণসংখ্যাটি উল্লেখ করি, গণসংখ্যা 45, 55, 60, 65, 75, 80, 90। অর্থাৎ 5 জন শিক্ষার্থী 45 নম্বর করে পেয়েছে। তারপরে 7, 13 জন 60 পেয়েছে। তারপরে যদি আমরা এখানে চিন্তা করি 12 জন, 6 জন, বা এখানে যদি আরো কমিয়ে দিই, এখানে 10 জন দিই, 12 জন, এখানে 8 জন, তাহলে আমরা কয়জন পেলাম? 12 আর 8 20, 7 10 30, 35, 7 42, এখানে 5 জন, 3 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 10 আর 7 17, 17 আর 5 22, 22 আর 12 34, 34 আর 8 42 আর 5 47 আর 3 50, গণসংখ্যা মোট 50 পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে একটি সারণী, একটি প্রশ্ন এখানে দেওয়া আছে উদাহরণ হিসেবে, এই প্রশ্নটির সমাধান করলে আমরা শ্রেণীহীন সারণী থেকে মধ্যক নির্ণয়ের উদাহরণটি এখানে উপস্থাপন করতে পারছি। অর্থাৎ আমাদের এখানে কিন্তু প্রাপ্ত নম্বরের শ্রেণী দেওয়া নেই, সরাসরি 5 জন শিক্ষার্থী 45 নম্বর, 7 জন শিক্ষার্থী 50 নম্বর, 10 জন শিক্ষার্থী 60 নম্বর, 12 জন শিক্ষার্থী 65 নম্বর, 8 জন শিক্ষার্থী 75 নম্বর, 5 জন শিক্ষার্থী 80 নম্বর এবং 3 জন শিক্ষার্থী 90 নম্বর পেয়েছে। তাদের নম্বরের কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ বা শ্রেণী ব্যাপ্তি এখানে নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন লিখব গণসংখ্যা জোড় হলে, গণসংখ্যা জোড় হলে আমরা সমাধান করার জন্য সারণী আকারে উপস্থাপন করি মধ্যক নির্ণয়ের সারণী, মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে আমরা যদি এখানে সারণী তৈরি করি, তাহলে প্রাপ্ত নম্বর গণসংখ্যা ক্রমযোজিত
গণসংখ্যা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি নম্বরগুলো এখানে লিখি 45 55 60 65 75 80 90। আরেকটি ঘর থাকবে গণসংখ্যা, মোট গণসংখ্যা লেখার জন্য 5 7 10 12 8 5 3। n ইজ ইকুয়াল টু এখানে 50। আবার যোগ করে দেখি আমরা 7 5 12 আর 10 22 আর 12 34 আর 8 42 আর 5 47 আর 3 50। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন ক্রমযোজিত গণসংখ্যা লিখি, তোমরা অবশ্যই জানো যে প্রথম শ্রেণীতে যেই গণসংখ্যা থাকে সেটি লিখতে হয়, অতঃপর প্রথম দুটি শ্রেণী যোগ করে যাওয়া হবে 7 5 12, এইভাবে যোগ করে করে লিখতে হয়, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এই দুইটি শ্রেণীর গণসংখ্যা যোগ করে 12 পেলাম, সুতরাং আমি এই তিনটি যোগ করে এখানে লিখব, কিন্তু যেহেতু দুইটির আগে যোগ করে লেখা আছে, তাহলে আমরা এইভাবে যোগ করতে পারি 12 আর 10 22, 22 আর 12 এই চারটি যোগ না করে আমরা যেহেতু তিনটির যোগফল এখানে আছে, তার সাথে এখন আমি 12 যোগ করে দিলে 34, 34-এর সাথে 8 যদি আমরা যোগ করি 42, 42-এর সাথে যদি 5 যোগ করি তাহলে আমরা 47 পাবো। 47-এর সাথে এই সবগুলো কলাম, 7টি কলাম, 7টি শ্রেণী যোগ না করে আমরা সরাসরি 47-এর সাথে 3 যোগ করে দিতে পারি, কেননা এই 6টি শ্রেণী যোগ করে আমরা 47 পেয়েছি। এখন এই সপ্তম শ্রেণীতে যে গণসংখ্যা আছে সেটি যোগ করলে আমরা পাবো 50। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে গণসংখ্যা n ইজ ইকুয়াল টু 50, যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যক ইজ ইকুয়াল টু n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান বাই 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন n/2, যেহেতু n 50, তাহলে 50-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 25, তাহলে 25তম পদের মান প্লাস n/2 অর্থাৎ 25 যোগ 1 26, 26তম পদের মান বাই 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে 25তম পদ, ক্রমযোজিত গণসংখ্যার দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের 25তম পদ এখানে নেই। 25তম পদ আমরা পাবো কোথায়? 34তম পদে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি কথা আমরা বলে রাখি, যদি দেখা গেল উপজেলা শিক্ষা অফিস কর্তৃক শিক্ষা সপ্তাহে ঘোষণা করা হলো প্রত্যেকটি স্কুলের ফার্স্ট বয় কবিতা আবৃত্তির জন্য আসতে হবে উপজেলায়, দেখা গেল একটি স্কুলের ফার্স্ট বয় টিসি নিয়ে অন্যত্র চলে গেছে, তাহলে কি করবে? ওই ক্লাসের সেকেন্ড যে অর্থাৎ রোল 2 যা, তাকে পাঠানো হবে। ঠিক তদ্রূপ আমার এখানে 25 আমি পাইনি, 25তম পদ আমি পেলাম না, তাহলে 25তম যেহেতু এখানে নেই, তাহলে সেটি আমি অবশ্যই কোথায় পাবো? 34তম পদের এই শ্রেণীতে খুঁজে পাবো। তাহলে 25তম পদ আমরা এখন পাবো কত? 65 যোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে 26তম পদও কিন্তু আমরা 22-এর পরে কিন্তু 26তম নেই, আছে 34তম, তাহলে 26তম পদও আমরা এই 34 ক্রমযোজিত গণসংখ্যা যে শ্রেণীতে, সেই শ্রেণীতে পাবো, অর্থাৎ 26তম পদের মান 65/2। 65 আর 65, 5 5 10 0, 6 12 130/2 সমান 65। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে শ্রেণীহীন সারণী থেকে গণসংখ্যা জোড় হলে যে মধ্যক, সেটি কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে
শ্রেণীহীন সারণী থেকে গণসংখ্যা বিজোড় হলে মধ্যক সেটি আমরা এখন করে দেখাবো এই এক্সাম্পল থেকেই। অর্থাৎ আমরা যদি এখানে একটি শ্রেণীর নয় একটি ডিজিট চেঞ্জ করে এখানে আমরা 4 জন লিখি গণসংখ্যা বা ছাত্র সংখ্যা, তাহলে কিন্তু আমাদের এখানে 4 করতে হবে 4 জন, তাহলে আমাদের এখানে সংখ্যা দাঁড়ায় 51। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেও তাহলে কি হলো 51, যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যক বা বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক নির্ণয়ের সূত্রটিও পরিবর্তিত হয়ে যাবে। সেক্ষেত্রে মধ্যক ইজ ইকুয়াল টু হবে n+1/2 তম পদের মান। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু একটু আগেই বলেছি যে n/2 + 1 তম না বলে n+1/2 তম পদের মান কেন হবে, যেহেতু গণসংখ্যা জনসংখ্যা ইত্যাদি ভগ্নাংশ হতে পারে না, এই জন্য আগেই বিজোড়কে জোর করে নিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে ভগ্নাংশ সংখ্যা এড়ানোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের n = 51 + 1/2 তম পদের মান। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখব, 51 × 1 52/2 তম পদের মান। সুপ্রিয় শিক্ষার্থীরা 52কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে কি পাবো, আমাদেরকে উপরে একটু বুঝতে হলো সঙ্গত কারণে, না মুছলেও হতো, পাশে লেখা যেত, দুঃখিত। এই অংশের পরে আমরা এখানে লিখছি 52কে 2 দিয়ে ভাগ করলে হয় 26 তম পদের মান। তাহলে পদের মান, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি সারণীর দিকে তাকাই তাহলে আমরা আবার দেখব 26তম পদ এখানে নেই, 22তম পদের পরেই 26তম পদ আমার পাওয়ার কথা, সেটি পাবো কোথায়, এই 34 গণসংখ্যা যেখানে সেই শ্রেণীতে, অর্থাৎ 26তম পদের মান। তাহলে আমরা এখন কাকে লিখব, 65, 26তম পদের মান 65, 26তম পদের মান এখানে 26তম পদের মান, এখানে 26তম পদের মান হলো 65, মান 65। সুতরাং নির্ণয় মধ্যক ইজ ইকুয়াল টু 65। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন মধ্যক পেলাম জোড় সংখ্যক শ্রেণীহীন সারণী থেকে জোড় সংখ্যক গণসংখ্যা এবং বিজোড় সংখ্যক গণসংখ্যায় মধ্যক নির্ণয় করে দেখলাম উদাহরণ সহ। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বিষয়টি তোমাদের বোধগম্য হয়েছে। সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে এরপরে এই 5ম লেকচারের দ্বিতীয় অংশ নিয়ে, অর্থাৎ শ্রেণীযুক্ত সারণী থেকে মধ্যক নির্ণয় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।